আর আম্মু মা মেয়ে দোনোটা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার অবস্থায় সিলাই দেওয়ার লাগবো, চিকিৎসা করার লাগবো, টাকা পয়সা নাই। 1 লাখ টাকা পাঠাইলাম। আমি একজন প্রবাসী থাকি আজকে 5 বছর হয়ে গেছে। একটা ফেসবুক পেজ আমার সামনে আসে, ঠিক আছে, অনেক দিন ধরে আমার ফেসবুক সামনে আসে। আসার পর আমি ভিডিওতে ক্লিক করি, ক্লিক করার পরে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমাকে ভয়েস করলো যে আপনি যদি কোনো প্রতিবেদনের মেয়েকে পছন্দ করে থাকেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। আপনি কি বিবাহিত? জি না স্যার। যে এই পেজের কথা বলছেন, ফেসবুক পেজের কথা বলছেন, এদের সাথে আপনার যোগাযোগ কতদিন আগে হয়েছে? আমি ভিডিও দেখি আজকে 3 বছর ধরে, আমি যোগাযোগ করি নাই। পরে সিরিয়াস ভাবে যখন নিছি তখন যে যোগাযোগ করছি। আমি বলে যে আমার বাবা নাই, আমার মা আছে, আমার যৌতুকের জন্য বিয়ে হইতেছে না, কে যদি যৌতুক ছাড়া বিয়ে করে তাহলে আমি বিয়ে হইতে রাজি আছি। মানে অনেক কিছু বলে আর কি। পরে আমি ভিডিওতে ক্লিক করি, ক্লিক করার পরে ওই লোকের সাথে কথা বললাম যারা অফিসে আর কি ওখানে জব করে। তা আমি বললাম যে ভাই এখন আমি কি করব, আপনি কি বিয়ে করবেন, দায়িত্ব নিবেন? আমি কি, জি ভাই, একটা অসহায় মেয়ে, বাবা নাই, মা আছে, যাক আমি দায়িত্বটা নিব। আমার চাইটা ছিল আমার মায়ের বাড়িতে একা, আমি মেয়েটারে বিয়ে করবো, আমার কিছু লাগবো না, নিয়ে আমি বাড়িতে নিয়ে যাবো ওকে। তো আপনার মায়ের সেবা করার জন্য একটা আপনার স্ত্রী দরকার, আপনার বিয়ে করা প্রয়োজন, তো আপনার এরকম ধরনের ফেসবুক পেজ থেকে খোঁজার প্রয়োজন হলো কেন? খোঁজার প্রয়োজন হইলো, এটা মুখ খুলে বলতে পারি না যে মারে যে আমি বিয়ে করবো, আমার বয়স হয়েছে। আরো কথা হইলো ভাইয়া, আমার একটা বড় ভাই আছে, এক দেশে থাকি, আমরা এক দেশে থাকি, বড় ভাই সেটা, সেও এখনো বিয়ে শাদী করে নাই। শুধু মা অসুস্থ, মা দেখাশোনা করার মতন কেউ নাই, এই কারণে। তারপর আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমি বললাম যে ভাইয়া, তুই, আমি তো যোগাযোগ করছি, ওর কোনো পার্সোনাল ফোন টোন নাই। কয় না ভাইয়া, পার্সোনাল কোনো ফোন টোন নাই, ওর সাথে একটা যোগাযোগ করার লাগে তো একটা ফোন দিতে হবে। তাই আমি কই, ঠিক আছে, তাহলে একটা ফোনের দাম কয় টাকা আর বিয়ে শাদী খরচ কত হবে? কয় ধরেন একটা নাকুল আর কিছু গয়নাগাটা আর কিছু খাওয়া দাওয়া আয়োজন, এই 20-25 হাজার টাকা খরচ হবে। তা আমি কই ঠিক আছে, তাহলে আগে ওরা একটা ফোনের ব্যবস্থা করেন। তা আমি একটা ফোনের ব্যবস্থা করে দিই 15,000 টাকা দিয়া। আপনি যেই মহিলাকে দেখে তাদের সাথে যোগাযোগ করলেন, সেই মহিলার সাথে আপনি যোগাযোগ করতে পারেননি। আপনি যখন ফোন দিয়েছেন দেখেছেন একজন পুরুষ আপনার ফোনটা ধরেছে। জি সেই পুরুষের সাথে আপনি ফোন সংক্রান্ত কথাবার্তা বলছেন সেই মেয়ের কাছে ফোনটা পৌঁছে দেওয়ার জন্য। জি জি। এর আগে যে মেয়েটার পছন্দ করছে, আমি কই, মেয়েটা কি অফিসে আছে? কয়, হ্যাঁ আছে। আমি কই, ওনার সাথে কি কথা বলে দেওয়া যাবে? কয়, অবশ্যই কথা বলে দেওয়া যাবে, আপনি কথা বলেন, তার বিস্তারিত জানেন, সে কি করে, নামাজ কালাম পড়ে নি, পড়াশোনা আসেনি, সব বিস্তারিত আপনি জানেন, সমস্যা নেই, যাই না আপনি আমাকে আবার লক দিয়েন। মেয়ের সাথে আমি কথা বলার সুযোগ পাইছি, মেয়ের সাথে আমি ভিডিও কলে কথা বলছি, মেয়ে কোন জায়গায় থাকে না থাকে, মেয়ে আমার ঠিকানা পর্যন্ত দিছে, ঠিকানা আমার কাছে আছে। তারপরে মেয়ের ফোন কিনা দিছে না না দিচ্ছে আমি সঠিক করতে পারি না। মেয়ে আমাকে ভয়েস করছে যে ভাইয়া আমাকে ফোন কিনা দিছে, আপনি যে টাকা পাঠাইছেন উনি আমাকে ফোন কিনা দিছে, আমি বাড়িতে চলে যাবো। এই কথা কয়ে আমার সাথে এতটুকুই শেষ। পরে আমাকে ফোন দিল আবার ওই লোকে, যার মাধ্যমে আমি যোগাযোগ করছিলাম। সে আমাকে বললো যে ভাইয়া, তার বাড়ি তো জামালপুর, তো জামালপুর ঢাকা গাজীপুর থেকে অনেক দূরে, তো তার কাছে তো কোনো ভাড়ার টাকা টুকা নাই, আপনি যদি করে টাকা দিতেন তো ভালো হয়, বাড়িতে পৌঁছে দিতাম। তা আমি কি, ঠিক আছে, কয় টাকা ভাড়া? 5,000 টাকা লাগবো। তা আমি কি, ঠিক আছে, তো 5,000 টাকা তো লাগবো না, ভাড়া তো লেগে 1,000 টাকা হলে হয়ে যাবো, ঢাকা গাজীপুর থেকে জামালপুর ভাড়া। যাই হোক, আমি 5,000 টাকা পাঠাই দিতেছি। ঠিক আছে, আপনি পাঠান। তা আমি 5,000 টাকা পাঠাইছি। তো আপনি 1,000 টাকার ভাড়া 5,000 টাকা যখন চাইলো, আপনার ভিতরে কোনো সন্দেহ তৈরি হয়নি? না ভাই, আমার ভিতরে কোনো সন্দেহ তৈরি হয় নাই। আপনি তো সেই নারীর প্রেমে পাগল। পাগল বলতে কি ভাইয়া, মনে করেন না, এমন ভাবে মনে করেন কথাবার্তি বলে, যে কোনো মানুষ দেখলে মায়া লেগে দিব। তারপরে আমি 5,000 টাকা দিছি, উনি দেশে গেছে। দেশে যাওয়ার পরে আমাকে ফোন টোন দেয় নাই। পরে আমাকে একটা সিমের নাম্বার দিছে, একটা সিমের নাম্বার দিছে। তো আমি যদি এদেশে থেকে যাই, বাংলাদেশে যদি 1 মিনিট কথা বলি, আমার 20 টাকা 30 টাকা কেটে নেবে। তো জাস্ট আমি কথা বলছি 5 মিনিটের মতন। কথা বলার পরে আমি কই, কি হইছে, মোবাইল কই? কয়, মোবাইল আছে, মোবাইলে সিম নাই। আমি কি, মোবাইল আছে সিম নাই, এটা কেমন কথা? কয়, কালকে যাবো সিম কিনতে। তারপরে ওর আম্মুরে নিয়ে ওই সিম কিনতে গেছে। সিম কিনতে গেছে বিল্লার অ্যাক্সিডেন্ট করছে। ওর আম্মু মা মেয়ে দোনোটা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার অবস্থায় তা আমি ফোন দিছি, আমি তো জানি না। পরে আমার বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অফিস থেকে আমার ফোন দিয়া বলছে যে এরকম ভাই, আপনার রিয়া তো এরকম অ্যাক্সিডেন্ট করছে। তাই আমি কই, কিভাবে? কয়, সিম কিনতে যাইয়া মেয়ের মার মাথা ভাইটা গেছে, মেয়ের পা ভাইঙ্গা গেছে। ওইখানে হসপিটালে ভর্তি করাইছে, মেয়ের মার মাথায় সেলাই দেওয়ার লাগবো, চিকিৎসা করার লাগবো, টাকা পয়সা নাই। এটা কি এখনো বিয়ে শাদী হয় নাই, বিয়ার বিয়ার আগে ঘটনাটা। তারপর আমি টাকা পাঠাইলাম। তো এক লগে আমি 50,000 টাকা পাঠাইছি। অ্যাক্সিডেন্টের ছবিটা আমাকে পাঠাইছে যে আমি অ্যাক্সিডেন্ট করছি, তুমি দেখো। সহ্য করতে পারি না বলে নগদ টাকা পাঠাইছি। 50,000 টাকা কাজ হয় নাই। পরে আবার পাঠাইলাম 8,000 টাকা। 8,000 টাকা দিছি, দেওয়ার পরে মেডিকেল মেডিকেল সবকিছু শেষ হয়ে গেছে। আর মনে করেন না,
বাড়িতে নিয়ে আসবো। বাড়িতে নিয়ে আসবো, সিট কাটবো, সেইখানে টাকা লাগবো। সেইখানে আবার লাগবো কয় বিলা 20,000 টাকা। তো কি করবো, বাধ্য হয়ে আমি দিলাম 20,000 টাকা। মেয়ের এই অবস্থা, প্রায় এক লগে গেছে গিয়ে 1 লাখ টাকার মতো। পরে ও আমাকে চাপ দিতেছে যে আপনি আমার ফোন কিনা দিচ্ছেন, এটা কিনা দিচ্ছেন, এটা কিনা দিচ্ছেন, তো বিয়া কবে করবেন? তা আমি কি ঠিক আছে, এক সপ্তাহ যা কথাবার্তা বলি, তারপর হচ্ছে না বিয়া শাদী করবো। কয় ঠিক আছে। পরে এক সপ্তাহ পর আমাকে বলে যে বিয়া করবেন কবে? তা আমি কি করবো না, একটু ওয়েট করে আমি কথাবার্তা বলি, তুমি আমাকে বুঝো আমি তোমাকে বুঝি, দেখি। এরকম করতে করতে প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস পরে যাক আমি কই ওনার বিয়ার সাথে এখনো করি নাই, লিখে এরকম করতেছে, যাক বিয়া করলে মনে হয় ঠিক হয়ে যাবো। তো এই আমি বিয়া করলাম। বিয়া করলাম, আল্লাহর পাঁচ কালাম পড়ে আমি ওরে 3 বার কবুল করলাম, ওয়ও 3 বার কবুল করলাম আমারে। এটা কি কোনো হুজুরের মাধ্যমে বিয়ে করেছেন শুধুমাত্র, কোনো কাবিননামা হয়নি তো? আপনি যেহেতু প্রবাসে আছেন, এটা তো কোনোভাবেই বাংলাদেশের আইনে, বিবাহ আইনে রেস্ট্রিকৃত বিয়ে না। এটা আমি ওনাকে বলছিলাম যে আমি যে বিয়ে করবো তো আমি সিগনেচার কিভাবে দিব। তো ওনারা আমার বলছে যে সিগনেচার আপনি ছবি দিলে আমাকে কাছে পাঠাবেন, আমি এই ছবি এই সিগনেচারটা ওটা লগে অ্যাডজাস্ট করে দিব। আর যখন আপনি বাংলাদেশে আসবেন, আপনার কাবিনের কাগজ, আপনার সব ডিটেলস আমরা আপনাকে দিব, এটা আমার কম্পিউটারের মাধ্যমে থাকবে। কিন্তু আপনি এই ব্যাপারগুলো আপনার কোনো বন্ধু বান্ধব কারোর কাছে শেয়ার করেন নাই? আর আমি কারো কাছে শেয়ার করি নাই। কারণ কারোর কাছে শেয়ার করি নাই কেন ভাইয়া? কারণ বন্ধু বান্ধব যদি শুনে যে প্রতিবেদনের একটা মেরে বিয়ে করতেছস, যে ওরা কি ভালো না খারাপ যাচাই করছস, খোঁজ নিছস, এলাকার লোক পাঠাইছস, তাই জন্য আমার কোনো বন্ধু বান্ধব কারোর সাথে আমি শেয়ার করি নাই। আপনি যেহেতু নিজে থেকেই বলতেছেন যে আপনি আপনার বন্ধুদেরকে এই জন্য জানাননি, তার মানে আপনি বুঝতেন, বোঝার পরও আপনি এই পথে পা দিয়েছেন। ওই যে ভাইয়া কথা বলতে বলতে একটা মানে অন্যদিকে গেছি গিয়া, গভীর একটা সম্পর্ক হয়ে গেছে। তারপরও আমি ওনাকে বিয়া করলাম। বিয়া করার পরে দিয়া আমার সাথে 3 মাস যোগাযোগ করলো। 3 মাস যোগাযোগ করার পরে দিয়া আমাকে বলক মেরে দিছে। হ্যার পরে আমি অগো এক ফেসবুক পেজ থেকে আমি নাম্বার নিয়ে আমি বলছি যে ভাই রিয়া আছে? হ্যাঁ আছে। ওই মেয়েটা তখন আপনার দেশে যায় নাই, ঢাকায় ছিল। ঢাকা থেকে সবকিছু করছে কিন্তু আমি দেখতে পারি নাই। অডিও কলের কথা বলছি, আমাকে যেটা বলছে আমি ওটাই বিশ্বাস করছি। আর ওর কাছে ফোন ছিল, টাচ ফোন ছিল, কিন্তু আমার ভিডিও কল দিত না। ভিডিও কল দিত শুধু অফিসের মাধ্যমে। মানে ওদের যে অফিসিয়াল নাম্বার, সেই নাম্বার দিয়ে ভিডিও কল দিত। জি। কিন্তু আপনি যে ফোন কিনে দিয়েছেন, সিম দিয়েছেন, সেটা দিয়ে কখনো ভিডিও কল দিত না। জি না ভাইয়া, আমি মানসিক সমস্যায় পড়ে গেছি। আমি কাজ করতাম কি, আমি এই মেয়েটার সাথে পরিচয় হওয়ার পরের থেকে আমি দৈনিক বসের হাতে বোকা খাইতাম। 4 ঘন্টাতে সিসি ক্যামেরা লাগানো না, কোন স্টাফ কি করে না করে সব বসে দেখে, বসের বউ দেখে। তো এই আমি তো এই জায়গায় মনে করেন একটা পুরান মানুষ, তো অনেকদিন ধরে কাজ করি। সে মানবতার খাতিরে সে আমার কিছু বলে না। না তো আপনার চাকরিটাই চলে যেত। জি। তারপরে আমি তার যোগাযোগ করতে পারি নাই। পরে ওই ভিডিও ফেসবুক পেজের থেকে আমি ওই জায়গা থেকে একটা নাম্বার নিছি। নাম্বার নিয়ে আমি বলছিলাম যে ভাইয়া আমি তো রিয়ার হাজবেন্ড, রিয়া আছে কিনা? কয় না না রিয়া নাই, রিয়া তো বিয়ে হয়ে গেছে আপনার সাথে। আমি কি জি, কয় তো শ্বশুর বাড়িতে গেছি গিয়া। এই কথা কওয়ার পরে তা আমি তো সরল মুখে সবকিছু খুলে বলছি, এই কারণে আমাকে একটু এড়িয়ে গেছে। পরে আরো একটা নাম্বার থেকে আমি যোগাযোগ করছি। আমি কই যোগাযোগ বলতে কি আমি লক করছিলাম, লক করার পরে আমারে একটা ভয়েস করছে। মানে আবারও নক করেছেন? মানে যেহেতু আপনার সেই মেয়েটাকে আপনি খুঁজে পাচ্ছেন না, এই জন্য আবারও আপনি তাদেরকে নক করেছেন? লক করেছি খালি ওই মেয়েটার কারণে, রিয়া নামে। আচ্ছা, তারপর? পাইছি, পাওয়ার পরে আমার কণ্ঠ ধরতে পারে নাই। কয় আপনি আমাকে যদি পছন্দ করে থাকেন তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করেন। মানে একই মেয়ে বারবার বিভিন্ন জনের সাথে এইসব কাজ কারবার গুলো করে? জি। যে আপনার কাছ থেকে টাকা পয়সা ফোন টোন নিয়ে হারিয়ে গেছে, আপনি যখন নতুন করে ওই পেজে আবার যোগাযোগ করেছেন, সেই মেয়েকে আবার পেয়েছেন? জি, ওই মেয়েটাকে আবার পাইছি। হ্যাঁ, কি আমি একটা ফেক আইডি খুলছিলাম অন্য নাম দিয়ে আর কি। মানে ওই মেয়েটার কারণে আমি 4টা ইমো খুলছি, 4টা হোয়াটসঅ্যাপ খুলছি, 4টা মেসেঞ্জার খুলছি, শুধু ওর লগে যোগাযোগ করার লেগে। আপনি কাজকর্ম বাদ দিয়ে এইসবের পথেই নেমে গেছেন? আমি এই মেয়েটার পিছনে পড়ে আমি এক মাস কাজে যাই নাই। 1 মাস আমি বাসায় ছিলাম। 1 মাসে আমি বাংলাদেশি টাকা 1.5 লাখ টাকা 1 মাসে ধরা খেয়েছি, স্যালারি আর কি। 1 মাস কাম করলে আপনার নির্মূল ওভারটাইম টোভারটাইম করলে আমার 1,50,000 1,60,000 এরকম স্যালারি আর কি আসে। তো ওদিক দিয়ে আমি 1.5 লাখ টাকা ধরা খাইছি। ওই মেয়েটার সাথে যোগাযোগ করবো। যোগাযোগ করার পর যখন আমার কণ্ঠ তো চিনতে পারে না, আমি একটু মোটা করে কণ্ঠ বলি, চিনতে পারে নাই। যখন বলা আমারে যে আপনি ভিডিও সামনে আসেন, ভিডিও ফোন দেন। ভিডিও ফোন দিলে আমার এক নজর দেখলে পরে আমার নগদ ব্লক মেরে থেয়া দেয়। তো এরকম ভাবে আমি অনেকবার যোগাযোগ করছি। যত অফিসের নাম্বার আছে সবগুলোর নাম্বার আমি লইতাম ওর লগে যোগাযোগ করার লেগে, কিন্তু আমি নাম্বার পাই না। কিন্তু হঠাৎ করে একদিন একটা নতুন করে ভিডিও বানায়। ও ভিডিওর কমেন্টে আমি ঢুকি, ঢুকার পরে দেখি এক লোক আবার বিয়া করছে ওই মেয়েকেই। এই সেই মেয়ে। আচ্ছা, আপনি যখন ভিডিও কলে দেখেছেন মেয়েটাকে, এই মেয়েটা কি এই মেয়েই ছিল? শুধু কথা বলছি একবার, একবার কথা বলছি ভিডিও কলে। আর দ্বিতীয়বার যদি লক করতাম চাই, দ্বিতীয়বার লক করতে গেলে আমার দেখলে দুধ দেয়, আমার দেখলেই ফোন কেটে দেয়। এই যে দেখেন ওনার আইডি কার্ড, আইডি কার্ড আমি চেক দিছিলাম। আইডি কার্ডটা চেক দিছি, দেওয়ার পরে
আইডি কার্ডটা ফেক। আপনার সেই মেয়ের সাথে পরিচয় এখন পর্যন্ত কতদিনের? সর্বমোট মেয়ের সাথে আমি কথা বলছি 8 মাস। 8 মাসের ভিতরে আমার সাথে কথা বলছে অন্য জায়গায়, সৌদি আরব একটা বিয়া বইছে, আবার ওমানে একটা বিয়া বইছে 8 মাসের ভিতরে। বাংলাদেশ থেকে যদি কোনো লোক যদি অগরে যদি কমেন্ট করে, বাংলাদেশের কোনো লোকের কমেন্ট তারা রিপ্লাই দেয় না। বাংলাদেশ থেকে দেখা যায় আপনার কমেন্টের নাম্বার দেয় যে আমি ওরা বিয়া করবো, পছন্দ করছি, আপনারা আমার এই কমেন্টে রিপ্লাই দিবেন। কিন্তু বাংলাদেশ থেকে কেউ কমেন্ট ওরা দেখে না, রিপ্লাই করে না। বাংলাদেশের লগে তারা কোনো যোগাযোগ করে না, তাকে টার্গেট প্রবাসী করে। মানে তারা এটা প্রফেশনালি তারা প্রতারক, এবং এভাবেই প্রবাসীদের কাছ থেকে টাকা লুট করে থাকে। আমরা এরকম খবর বিভিন্ন প্রবাসের ভাইদের কাছ থেকে পেয়েছি। তারা ভুক্তভোগী অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে, যার কারণে আপনাকে আমরা অনুরোধ করেছিলাম যে পুরো ব্যাপারটা খুলে বলার জন্য, যেন প্রোগ্রামটা প্রচার করার পর মানুষ সচেতন হতে পারে, সাবধান হতে পারে। তো আপনি এই পর্যন্ত টোটাল কত টাকা হারিয়েছেন বা কত টাকা প্রতারিত হয়েছেন এই পর্যন্ত? আমার এভরিথিং টোটালে আমার 5,95,000 টাকা গেছে 8 মাসের ভিতরে। 8 মাসের মধ্যে 5,95,000 টাকা নষ্ট করে ফেলেছেন? জি ভাইয়া। পরিবারের সাথে আপনার এখন কি অবস্থা? যে পরিবারের সাথে আলহামদুলিল্লাহ ভালো। কেউ বুঝতে দেই না যে খারাপ আছি, সবার সাথে হাসি মুখে কথা বলতে বলি, সবার সময় দিই, সবার খেয়াল রাখি, সবার খোঁজ খবর নেই। বাংলাদেশ সরকার এমনকি বাংলাদেশ জনগণের কাছে আমার একটা অনুরোধ, এটা আইনের আওতায় আপনারা ব্যবস্থা করান, আপনারা সবাই মিললে। হাজার হাজার প্রবাসী প্রতারণা হইতেছে, লক্ষ লক্ষ টাকা ওরা হাতে নিতেছে। একটা মেয়ে 6 মাস 5 মাসের ভিতরে একটা পুরুষের থেকে 5 লাখ 6 লাখ টাকা হাতে নিতেছে, এরকম প্রতারণা কইরা। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা পরিবার পরিজনের সুখের জন্য দেশ ছেড়ে দূরে কঠোর পরিশ্রম করছেন, কিন্তু দুঃখজনকভাবে কিছু অসাধু নারী ও পুরুষ ও প্রতারক চক্র ফেসবুক ও মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের টার্গেট করছে। একই মেয়ে বা চক্র একাধিক প্রবাসীর সাথে যোগাযোগ করে মিষ্টি কথায় সম্পর্ক গড়ে তোলে। কখনো ফোনে বিয়ের অভিনয় করে, কখনো ভালোবাসার আশ্বাস দেয়, এরপর বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে। বিপদে পড়েছি, অসুস্থ, পারিবারিক সমস্যা ইত্যাদি বলে একসময় দেখা যায় লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তারা উধাও। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিঃসঙ্গতা, মানসিক একাকিত্ব ও আবেগের সুযোগ নিয়ে এই প্রতারণা করা হচ্ছে। কিছু মানুষ ব্যক্তিগত দুর্বলতা বা ভুল সিদ্ধান্তের কারণে দ্রুত বিশ্বাস করে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মনে রাখবেন, শুধু ফেসবুক বা ফোনের পরিচয়ের ভিত্তিতে কাউকে টাকা পাঠাবেন না। ভিডিও কল, পরিবার যাচাই, স্থানীয়ভাবে খোঁজখবর ছাড়া কোনো সম্পর্ক বা বিয়ের সিদ্ধান্ত নেবেন না। আবেগের বশবর্তী হয়ে আর্থিক লেনদেন করবেন না। সন্দেহজনক কিছু হলে সঙ্গে সঙ্গে পরিবারের সাথে ও প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করুন। আপনার কষ্টের উপার্জিত টাকা যেন প্রতারকের হাতে না যায়। সচেতন হন, অন্য প্রবাসী ভাইদেরও সতর্ক করুন। একটু সতর্কতা আপনার ভবিষ্যৎ রক্ষা করতে পারে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।